আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রায়ান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না, সিলেটে ৮ দলের সমাবেশে হুঁশিয়ারি জামায়াতে ইসলামের নামে ডাক্তার শফিকুর রহমানের। আগামী নির্বাচন অত্যন্ত বড় পরীক্ষা, রংপুরে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু ভোট আয়োজনে কাজ করছে সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত অব্যাহত। এবং যশোর, হবিগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর ও লালমনিরহাট মুক্ত দিবস আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল দিবসটি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জামাত ইসলামী আন্দোলন সহ ৮ দলের অনুষ্ঠিত সমাবেশে একথা বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনী আলোচনা সহ জুলাই আন্দোলনের গুরুত্ব ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে নানা পরিকল্পনার কথাও জানান তারা। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই ৮ দলের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টায় শুরু হয় সমাবেশ। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ফ্যাসিস্টরা গেলেও তাদের স্থান নিয়েছে আরেক দল। শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আরেক দল রাজি না। তারা নির্বাচন নিয়ে বিভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না। এ সময় ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের ৮ দলে আসার আহ্বান জানান তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামিক শক্তিকে ক্ষমতা নেয়ার জন্য হাতে হাত রেখে কাজ করতে হবে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন, দেশের সকল জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে। সমাবেশে ৮ দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আগামী নির্বাচন অত্যন্ত বড় পরীক্ষা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সুষ্ঠু নির্বাচন উপহার দিতে অন্তর্বর্তী সরকারের প্রতিটি বিভাগ কাজ করছে এবং এর মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলেও জানান তিনি। জেলার প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, পুলিশ সুপার মারফুত হোসেন এবং পুলিশ মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ সহ অন্যান্যরা সভায় উপস্থিত ছিলেন। সামনে একটা অত্যন্ত বড় টেস্ট আছে কিন্তু আমাদের, সেটা হলো যে নির্বাচন খুব বেশি দিন নাই, আপনারা জানেন। এবং প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত অব্যাহত রয়েছে। বরিশালে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। মানিকগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস.এ. জিন্না কবির, অ্যাডভোকেট আজাদ হোসেন খান ও নুরতাজ আলম বাহার। সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কয়েক হাজার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রাম দল কুয়েত শাখার সদস্য আব্দুল মান্নানের আয়োজনে শিবগঞ্জের মির্জাপুর হামিউস সুন্নাহ নুরানি হাফিজিয়া ও কওমি মাদ্রাসায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নওগাঁর রানীনগর কেন্দ্রীয় বাজার জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা আলমগীর কবির। অনুষ্ঠানে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মনোনয়ন না দিয়ে অবিচার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরে 31 দফার লিফলেট বিতরণ ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত শেষে তিনি এ মন্তব্য করেন। ত্যাগী নেতাদের বঞ্চিত করায় মাঠে স্বাভাবিকভাবে ক্ষোভ দেখা দিয়েছে বলে মন্তব্য শরফত আলী সপুর। জমে উঠেছে ঢাকা 2 আসনে নির্বাচনী প্রচারণা। ভোটারদের মাঝে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস। কেরানীগঞ্জ উপজেলা সাভারের 3 ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে রাস্তাঘাট, অলিগলি সব জায়গায় প্রার্থীদের তোরণ, ব্যানার, ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে। বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ভোটার সংযোগ করছেন প্রার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রায় 5.5 লাখ ভোটার ঢাকা 2 আসনে। এই আসনে বিএনপির প্রার্থী 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান, জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির মনোনয়ন প্রত্যাশী ইমরান হোসাইন। নির্বাচন ঘিরে প্রার্থীরা বড় বড় শোডাউন, গণমিছিল, সামাজিক কাজের মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন। প্রার্থীদের প্রচারণায় ভোটারদের মাঝেও তৈরি হয়েছে নির্বাচনী আমেজ। পছন্দের প্রার্থী বেছে নিতে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্রই চলছে নির্বাচনী আলাপ। আমাদের এলাকায় শান্তিপূর্ণ হোক, সন্ত্রাসমুক্ত হোক, চাঁদামুক্ত হোক এবং কোরআনের আইন দেশে চালু হোক। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের প্রচারণা একটু বেশি। 4বার আমানুল্লাহ আমান নির্বাচিত হয়েছেন মাননীয় সংসদ সদস্য। তিনি কেরানীগঞ্জের প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট, ব্রিজ সব তিনি আমাদের করে দিয়েছেন। ঢাকা 2 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম ব্যস্ত সময় পার করছেন প্রচারণায়। জামাতের প্রার্থী ইঞ্জিনিয়ার তৌফিক হাসান মডেল আসন গড়ার পরিকল্পনা নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিগত 54 বছরের স্বাধীনতার পরে এরকম কাঙ্ক্ষিত মানের উন্নয়ন হয় নাই, যার কারণে আমরা এই কেরানীগঞ্জে সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন, মানুষের সকলের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা 10 দফা কর্মসূচি ঘোষণা করেছি। যেহেতু আমি একজন সিভিল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, এই জন্য এই ঢাকা 2 আসনটাকে মোটামুটি আমি একটা মাথার মধ্যে একটা নকশা তৈরি করে ফেলছি। চ্যালেঞ্জ আমাদের একটাই, আমরা জনগণের কাছে যাওয়া এবং তাদেরকে আমাদের যে প্রতিশ্রুতিগুলি এইগুলি ঠিকঠাক মতো তাদের কানে পৌঁছে দেওয়া। যেহেতু তারা বিশ্বাস স্থাপন করে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো ক্যান্ডিডেট যদি ক্ষমতায় আসে তারা বিশ্বাসে ভঙ্গ করবে না। খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় ভোটার সংযোগ করছেন 4 বারের সাবেক এমপি আমানুল্লাহ আমান। তুলে ধরছেন উন্নয়ন পরিকল্পনা। এই নির্বাচনের প্রত্যাশা জনগণের অনেক দিনের। বিগত 3টি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, এবার তারা প্রত্যাশা নিয়ে আসে জনগণ ভোট দেবে। এবং কাদেরকে ভোট দেবে? উন্নয়নের জন্য, শান্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা কাজ করেছে, যারা কাজ করবে তাদেরকেই ভোট দেবে। এবং ইনশাল্লাহ সারা বাংলাদেশে যে জোয়ার উঠেছে, বিএনপি ইনশাল্লাহ জয়লাভ করবে। ভোটাররা বলছেন সৎ যোগ্য প্রার্থীকে ভোট দিবেন যেন উন্নয়নের পাশাপাশি ভূমি দখলবাজ, চাঁদাবাজ মুক্ত ও কৃষিবান্ধব এলাকা গড়ে ওঠে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।
দিনাজপুর ৫ পার্বতীপুর ফুলবাড়ী আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন করে সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি AZM রেজওয়ানুল হককে মনোনয়ন প্রদানের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি কার্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক মেয়র AZM মিনহাজুল হক, পার্বতীপুর পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান ও যুব দলের আহ্বায়ক আতিকুর রহমান স্বপন বক্তব্য রাখেন। বক্তারা রেজওয়ানুল হককে দিনাজপুর ৫ আসনে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ মনোনয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেন। দেশি বিদেশি বিনিয়োগ ছাড়া ভর্তুকি দিয়ে চিনি শিল্পকে লাভজনক করা সম্ভব না বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নাটোর চিনিকল ও উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। শিল্প উপদেষ্টা বলেন, বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে। দেশের যে পরিমাণ চিনি মজুদ রয়েছে তা বিক্রি করার পর চিনি আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে। নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন ও পুলিশ সুপার আব্দুল ওয়াহাব সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দীর্ঘদিন এটা অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। আশা করি আমাদের সময়ে বা আগামী সরকারের সময় ভালো খবর আসবে। আমরা কাজ এগিয়ে নিচ্ছি। তা আমাদের সক্ষমতাটা বাড়ানো, শুধুমাত্র চিনির উপরে না থেকে চিনির সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যদি আমরা কিছু উৎপাদনমূলক কাজ হাতে নিতে পারি সেটাও চিন্তা করছি আমরা। চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন ধরে থমকে আছে নরেন্দ্রপুর কাছড়ার খালের উপর নির্মাণাধীন সেতুর কাজ। এতে ভোগান্তিতে পড়েছে ৩ ইউনিয়নের হাজারো মানুষ। ঠিকাদারের দাবি, স্থানীয়দের বাধার মুখে বন্ধ রয়েছে কাজ। তবে LGED বলছে বাকি কাজ শীঘ্রই শুরু হবে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর কাচড়ার খালের উপর নির্মাণাধীন এই সেতুটির মূল কাঠামো নির্মাণ হলেও বহুদিন ধরে থেমে আছে সংযোগ সড়ক সহ বাকি কাজ। সেতুর অভাবে প্রতিদিন প্রায় ১০ কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে শাহজাহানপুর আলাতুলি ও চরবাগডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষের। এই দিবে টাকা করতে যায় ব্রিজ করিয়ে দিয়েছে, করিয়ে দিয়ে এখন এই যে মাটি ফেলে তো এখন ক্লিয়ার দেওয়া লাগবে রাস্তা। এই মাটি ফেলতে এসে জমিওয়ালা হয়তো না পেলে, টাকা না পেলে তারা মাটি ফেলতে দেয় না। আর ঠিকাদার হয়তো যে পর্যন্ত কাজ করে উবাটা গেছে গা। এই ব্রিজটা 7 মাস আগে ঠিকাদার তো রেখে পালিয়ে গেছে। সরকার পরিবর্তন হওয়ার পরই এই কাজের মানে এতটাই থেমে গেছে যে আমরা কোনো ফল পাচ্ছি না। আমাদের ব্রিজটা আটকে আছে, যে আমাদের চলাফেরা খুব অসুবিধা হচ্ছে। বৃষ্টি হলে বা বন্যার সময় আমাদের প্রচুর দুর্ভোগের মধ্যে থাকতে হয়। আমাদের রাস্তাতে যেতে আমাদের অনেক অসুবিধা হয় এবং আমাদের অটো মাঝে মধ্যে উল্টাও যায়। রুগী নিতে পারছি না, ছাত্ররা কলেজ যেতে খুব সমস্যা। আমরা কি পেলাম? আমরা আশা বেঁধে আমরা জল দুর্ভোগে পড়ে আছি। আশা করি যে এই ব্রিজটা যেন চড়িঘড়ি হয়ে যায়। 2 বছর আগে শুরু হওয়া সেতুর কাজ চলতি বছরের 6 মার্চ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর LGED বলছে জমি অধিগ্রহণ জটিলতা সমাধানের পথে অল্প সময়ের মধ্যেই সেতুর বাকি কাজ শুরু হবে। সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জড়িত একটু জটিলতা ছিল। বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি এবং জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা সেটা অলরেডি জমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে। 60 মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয় 6,90,92,000 টাকা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যশোর, হবিগঞ্জ, কুড়িগ্রাম, মেহেরপুর ও লালমনিরহাট মুক্ত দিবস আজ। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল দিবসটি। যশোরে এ উপলক্ষে টাউন হল ময়দানে জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশিক হাসান। পরে একটি র্যালি শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হবিগঞ্জে র্যালি, আলোচনা সভা, পতাকা উত্তোলন ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর মাধ্যমে মুক্ত দিবস উদযাপন করা হয়। র্যালিতে জেলা প্রশাসক আবু
হাসনাত মোহাম্মদ আরেফিন ও পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সহ জেলার মুক্তিযোদ্ধারা অংশ নেন। কুড়িগ্রামে হানাদার মুক্ত দিবস উপলক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মহিলা পরিষদ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। মেহেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্যের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয়। জেলার প্রশাসক ডক্টর সৈয়দ এনামুল কবির সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। লালমনিরহাট হানাদার মুক্ত দিবস উপলক্ষে সকালে রেলওয়ে গণকবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া করা হয়। জেলা প্রশাসক HM রকিব হায়দার সহ মুক্তিযোদ্ধারা এ সময় উপস্থিত ছিলেন। দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নৌবাহিনী দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করে নৌবাহিনী। টেকনাফ উপজেলার রিলা ইউনিয়নের উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিজানের বাসায় এ অভিযান চালায় নৌবাহিনী বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস এবং নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ। পরে উদ্ধার করা অস্ত্র টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। মাগুরায় ভূমি ও রেজিস্ট্রারের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে ভূমি অফিসের নিচতলার একটি কক্ষের কম্পিউটার ও আসবাবপত্র এবং রেজিস্ট্রারের অফিসের কাগজপত্র পুড়ে গেছে। আগুন দেখে ভূমি অফিসের নাইট গার্ড 999-এ কল দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে বোতল ও পেট্রোল উদ্ধার করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জে আগুনে পুড়ে গেছে একটি মার্কেটে 30টি দোকান। ভোর 5টায় নগরের নতুন পালপাড়া এলাকায় অবস্থিত সমীর কর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া না গেলেও ফায়ার সার্ভিসের ধারণা শর্ট সার্কিট থেকেই এর সূত্রপাত। পুশ ইনের শিকার হওয়া অন্তঃসত্ত্বা এক ভারতীয় নারী ও তার সন্তানকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। গতরাতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে তাদেরকে BSF এর কাছে হস্তান্তর করে বিজিবি। ফেরত পাঠানো ভারতীয়রা হলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার পাকুড় এলাকার দানিশ শেখের স্ত্রী সোনালী খাতুন ও তার 8 বছর বয়সের ছেলে সাব্বির শেখ। 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন। জামালপুরে 6 দফা দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করছেন হেলথ অ্যাসিস্ট্যান্টের কর্মকর্তা ও কর্মচারীরা। সদরে 84 জন স্বাস্থ্য কর্মকর্তা ও কর্মচারী এ কর্মসূচিতে অংশ নেন। ফলে সকল ধরনের টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি শহীদুর রহমান শহীদ ও সদর উপজেলার সভাপতি আব্দুল নূর সহ অন্যান্যরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ভিক্ষুক ও বাক প্রতিবন্ধী পরিবারকে একটি নতুন ঘর দেওয়া হয়েছে। বাগেরহাটের রামপালের ভাগায় দীপালি রানী শীলকে নতুন করে এ ঘর করে দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মোংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। হতদরিদ্র দীপালি শীলের 2 মেয়ে সোনালী শীল ও রূপালী শীল বাক প্রতিবন্ধী। 2 দিন ধরে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে দেশের সর্বদক্ষিণের জেলা পটুয়াখালীতে। সকাল গড়িয়ে বেলা বাড়লেও ঘন কুয়াশায় ঢাকা থাকে গ্রামীণ এলাকা। আজ সকাল 9টায় জেলার কলাপাড়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 14.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিয়ত শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছেন সকল শ্রেণীর মানুষ। এদিকে জেলার হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগের সংখ্যা। আগামী 24 ঘন্টায় তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।